আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। দেশের দ্বাদশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু। দেশি বিদেশি অতিথিদের অংশগ্রহণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ। জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার করলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। দেশ গঠনের সুযোগ কাজে লাগিয়ে উন্নত আধুনিক রাষ্ট্র গড়ার প্রত্যয়। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ, কয়েক দফায় শপথ বাক্য পাঠ করান সিইসি এএমএম নাসির উদ্দিন। এবং জামাত, এনসিপি সহ 11 দলের এমপিদের সংবিধান সংস্কার পরিষদেও শপথ গ্রহণ। বিএনপি সংস্কারে অনীহা দেখিয়েছে মন্তব্য। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। আর প্রথমেই আকিজ ইস্পাত ইলেকশন ফাইনাল। দেশের রাজনীতিতে শুরু হলো নতুন এক অধ্যায়। 17 বছর নির্বাসিত জীবনের পর দেশে ফিরে প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার সরকারের মন্ত্রিসভার সদস্যরাও শপথ নিয়েছেন। সকালে জাতীয় সংসদ ভবনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি এবং বিএনপি সমর্থিত জোটের 212 জন সংসদ সদস্যকে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংসদ সদস্যরা। রাহুল রায়ের রিপোর্ট। আমি আইন অনুযায়ী সরকারের কে ভেবেছিল এই নির্বাচনের গল্প আবার নতুন প্রাণ পাবে, হবে ইতিহাস। পালন করিব, বিশ্বস্তার সহিত পালন করিব। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশের দ্বাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। নানা উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চয়তায় নির্বাসনের শেকল ভেঙে দেশে ফেরেন। কিন্তু দেশে ফেরার পর মাত্র 5 দিন পরই হারান নিজের মমতাময়ী মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মা হারানোর শোক বুকে নিয়েই নামেন নির্বাচনী যুদ্ধে। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। দিক হারানো বিএনপি পায় দিশা। তার নেতৃত্বেই ভরসা রাখল দেশের মানুষ। নির্বাচনে বিএনপি পেল নিরঙ্কুশ জয়। রূপকথার গল্পের মতো রাজ্যহারা রাজপুত্রের মাথায় রাজার মুকুট। দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হলো নতুন বাংলাদেশের যাত্রা। নানা রাজনৈতিক ঝড়, নানা বিতর্ক আর দীর্ঘ 17 বছরের অপেক্ষা। সময়ের সঙ্গে পরীক্ষায় টিকে থাকা এক নাম তারেক রহমান। অবশেষে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটি শুধু আবেগ আর প্রত্যাশার গল্প নয়, এটি এক অবিস্মরণীয় প্রত্যাবর্তনের গল্প। এখন পুরো জাতির দৃষ্টি এই প্রত্যাবর্তনের গল্প কতটুকু পাল্টে দিতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রীর পর শপথ নেন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা। নবীন প্রবীণের মন্ত্রিসভায় ছিল নানা চমক। আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য। বিগত 15-16 বছর বিএনপি নেতাকর্মীদের ত্যাগ আর সংগ্রাম অবশেষে সার্থকতা পেল 12 ফেব্রুয়ারি নির্বাচনে।
209টি আসনে বিএনপি আর জোটের দলগুলো জিতেছে 3 আসনে। মঙ্গলবার সকালে সবার আগে সংসদ সদস্য হিসেবে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। ব্যক্তিগত স্বার্থের দ্বারা দেশের ইতিহাসে প্রথমবারের মতো শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার। সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হয় বিএনপির সাংসদরা কোনো শুল্কমুক্ত গাড়ি নেবেন না সরকারি প্লটও। 11 দলীয় জোট পেয়েছে 77টি আসন। জোটের নেতৃত্ব দেওয়া জামায়াতে ইসলামী জয় পেয়েছে 68টি আসনে। 11 দলীয় জোটে নির্বাচন করেছে জুলাই অভ্যুত্থানের পর রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের আসন 6টি। বিএনপির পর সংসদ সদস্য হিসেবে শপথ নেন 11 দলীয় জোটের নির্বাচিত সদস্যরা। নানা মতবিরোধ থাকলেও সবার প্রত্যাশা সরকারি আর বিরোধী দল সুন্দর বাংলাদেশ গড়তে এক থাকবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ের পর সরকার গঠন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেন, পরে মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নতুন সরকারের 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। সাদি মাহমুদের রিপোর্ট। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ নিয়েছেন 49 জন মন্ত্রী প্রতিমন্ত্রী। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পূর্ণমন্ত্রী হিসেবে আছেন 23 সংসদ সদস্য এবং 2 জন টেকনোক্র্যাট। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি চট্টগ্রাম 11 থেকে নির্বাচিত হয়েছেন। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, হাফিজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং ডাক্তার AZM জাহিদ হোসেন পেয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র মন্ত্রণালয়, দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, আব্দুল আওয়াল মিন্টু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয় এবং নিতাই রায় চৌধুরী পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়েছেন আব্দুল মুক্তাদির। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আরিফুল হক চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন জহিরুদ্দিন স্বপন। সর্দার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শেখ রবিউল আলম সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব পেয়েছেন এসানুল হক মিলন। টেকনোক্র্যাট হিসেবে আমিনুর রশিদ ইয়াসিন পেয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। আফরোজা খানম রীতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাইকোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, মোহাম্মদ আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি পানি সম্পদ মন্ত্রণালয়, ফকির মাহবুব আনাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন 24 জন, 23 জন সংসদ সদস্য এবং 1 জন আছেন টেকনোক্র্যাট হিসেবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অনিন্দ্য ইসলাম অমিত, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মোহাম্মদ শরীফুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের শামা ওবায়েদ ইসলাম, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সুলতান সালাউদ্দিন টুকু এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কাইসার কামাল। ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ মন্ত্রণালয়, টেকনোক্র্যাট হিসেবে আমিনুল হক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রাজীব আহসান রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুল বারী জনপ্রশাসন এবং মীর শাহে আলম দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের।
অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন জোনায়েদ সাকি। ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের, ফারজানা শারমিন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শেখ ফরিদুল ইসলাম পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, নুরুল হক শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও ইয়াসের খান চৌধুরী পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। এম ইকবাল হোসাইন পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। এম এ মুহিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আহমেদ সোহেল মঞ্জুর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ববি হাজ্জাজ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং আলী নেওয়াজ মাহমুদ খোয়াম প্রতিমন্ত্রী হয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নবনির্বাচিত এমপি ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্য থেকে 10 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। মঙ্গলবার মন্ত্রী পরিষদ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হয়েছেন হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, ডাক্তার জাহেদুর রহমান, ডক্টর মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ। জনগণের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে কাজ করবেন নতুন মন্ত্রীরা, এমন প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। বলেছেন, দেশ গঠনের যে সুযোগ তারা পেয়েছেন শতভাগ শ্রম দিয়ে উন্নত ও আধুনিক রাষ্ট্র গঠনে নিজেকে নিবেদিত করবেন তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। আমি আইন অনুযায়ী জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তখন পিনপতন নীরবতা। প্রধানমন্ত্রীর শপথ মন্ত্রীদের। কোনো ভবনের পৃথক হলে নয়, উন্মুক্ত মঞ্চে। শপথের পরেই শুরু হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা। মন্ত্রীরা জানালেন, চ্যালেঞ্জ থাকলেও জনগণের প্রত্যাশা পূরণ হবে। বাংলাদেশের জনগণ তার মালিকানাটা অন্তত ফিরে পেয়েছে, তার ভোটটা দিতে পেরেছে। আমি বলি না আমরা ভোটে জিতেছি, শব্দটা আমি বলি না, আমি বলি জনগণের আস্থা অর্জন করেছি আমরা। এই আস্থা কিন্তু একটা কঠিন ব্যাপার। গণমাধ্যমের যে স্বাধীনতার কথা আমরা শুনে আসছি, সেটা কি আপনাদের এই সরকার কতটুকু প্রয়োগ করবে? গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র অর্থহীন এবং গণতন্ত্র চলতেও পারে না। বিগত দিনের নিকট অতীতে আমরা যে সংকটগুলি দেখেছি, তার একটা প্রধান উৎস ছিল গণমাধ্যমকে গলা টিপে ধরার যে প্রক্রিয়া। পুঁজি বিনিয়োগের যে নানান রকম একটা জটিল পরিস্থিতি, তাতে গণমাধ্যমের মালিকানা এটা কোনো কোনো মহলের কাছে গণবিরোধী কাজের একটা ইনস্ট্রুমেন্টে পরিণত হয়েছে। ফলে দুটো দিককেই আমরা খুব বিবেচনার মধ্যে নিব, দুটো দিককেই। অবশ্যই আমাদের ফোকাস হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। আমরা বাংলাদেশের সংবিধানকে পুঙ্খানুপুঙ্খরূপে মান্য করব এবং বাস্তবায়িত করব। সংবিধানের বাইরে অনেক কিছু আমরা পছন্দ করি না, গ্রাহ্য করি না। আল্লাহ আমাকে তৌফিক দিক, আমি যেন জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে পারি। আমি নিষ্ঠার সাথে আমার অর্পিত দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। সারা দেশের মানুষ যে স্বপ্ন দেখেছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, যে একটা বাংলাদেশ নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে এবং সেটা আমরা কাজে লাগাবো। তারা বলছেন, দেশ বিনির্মাণে সর্বোচ্চ অবদান রাখবেন তারা। সব চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করব, কারণ আমরা ডিউলি ইলেক্টেড গভর্নমেন্ট and our party obtained 2/3 majority seats in the parliament. We will definitely solve all the problems. বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই আমরা কাজ করব। বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজ, কোনো চুক্তি যদি অতীতে হয়ে থাকে, সেগুলোকে আমরা বিবেচনায় নিব। চেষ্টা করবো ইনশাল্লাহ আমার এই দেশের পরিবেশ সুরক্ষা করার জন্য এবং ক্লাইমেট চেঞ্জে যে ভিকটিম আছে তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করব। নিজের দেশের স্বার্থ রক্ষা করে, নিজের দেশের মানুষের স্বার্থ রক্ষা করে এবং সমতার ভিত্তিতে। আল্লাহ যেগুলিকে নিষেধ করেছেন, হারাম করেছেন, এইগুলিকে সমাজ থেকে উচ্ছেদ করা। নতুন মন্ত্রীরা বলছেন, তারা সহ নেতাকর্মীদের উপর যে অন্যায় হয়েছে, নীতি নির্ধারক হিসেবে কখনোই অন্যের হয়রানির কারণ হবেন না তারা। নানা চড়াই উতরাই পেরিয়ে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 20 বছর পর ক্ষমতায় বিএনপি। কোটি কোটি মানুষের হাজার হাজার চ্যালেঞ্জ কতটুকু তারা পূরণ করতে পারে, এমনটাই প্রশ্ন ছুড়ে দিয়েছেন সাধারণ মানুষ। ঢাকার জাতীয় সংসদ ভবন থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত। কেন?
কারণ সাধারণ 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 575 MPa। ভালো মানের 500W রডের টেনসাইল স্ট্রেংথ 625 MPa। আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি, মানে অধিক শক্তিশালী আর দীর্ঘস্থায়ী। এছাড়াও বাংলাদেশে একমাত্র আকিজ ইস্পাত ফ্যাক্টরিতেই রয়েছে অ্যাডভান্সড কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড R&D ল্যাব, যেখানে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে রডের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার পর্যবেক্ষণ করে সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা হয়। বুঝেছি। এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদেশি অতিথিরা। নতুন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে ঢাকায় এসেছিলেন বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। জাতীয় সংসদ ভবনে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অতিথিরা। এ সময় তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের কয়েক দফায় শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। শপথ গ্রহণের পর জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপির সংসদীয় দলের সভা হয়। এতে সংসদ নেতা নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চক্রমালিথার রিপোর্ট। শপথে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী সহ নির্বাচিতরা আসেন জাতীয় সংসদে। কয়েক দফা যাচাই বাছাইয়ের পর নির্বাচিতরা সংসদের ভেতরে প্রবেশ করেন। স্ত্রী কন্যা সহ সংসদে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10:30টার পর সংসদ সচিবালয়ের সচিব তারেক রহমান সহ উপস্থিত নির্বাচিতদের শপথের জন্য আমন্ত্রণ জানান। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া 10:42 প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন শপথ পড়ানো শুরু করেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো শপথ পড়ালেন প্রধান নির্বাচন কমিশনার। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি। শপথ নেওয়ার পরে শপথ বইয়ে সই করেন সংসদ সদস্যরা। ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। ধন্যবাদ আপনাদের সবাইকে। এরপর জামাতে ইসলামের বেশিরভাগ সংসদ সদস্য, বিএনপির কয়েকজন সংসদ সদস্য এবং স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি দুপুর 1টার পর এনসিপির নির্বাচিতদের শপথ বাক্য পড়ানো হয়। তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। দুপুর 1:30 পর শপথ বাক্য পড়ানো হয় গণ অধিকার পরিষদের সংসদ সদস্যদের। শপথ গ্রহণের পরপরই বিএনপির এমপিরা সংসদীয় কমিটির বৈঠক করেন। সেখানে সংসদ নেতা হিসেবে তারেক রহমানকে নির্বাচিত করেন তারা। সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশে যে নতুন গণতন্ত্রের সূচনা হলো, দেশের সাধারণ মানুষ মনে করে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্য দিয়ে সেই ধারা অব্যাহত থাকবে। জাতীয় সংসদ ভবন থেকে চকর মালিথা, চ্যানেল আই। শুরুতে দ্বিমত জানালেও শেষ পর্যন্ত জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামাতে ইসলামী সংসদ সদস্যরা। নির্বাচিতদের সঙ্গে আলোচনা করে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন জামাতের 68 জন সদস্য। শপথ শেষে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জন আকাঙ্ক্ষার বিপরীত, এটা সংস্কারের বিরোধী। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে বিএনপি শপথ না নেওয়ায় জামায়াতে ইসলামী প্রথমে শপথ না নেওয়ার কথা জানায় গণমাধ্যমে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সকাল 10:30টার পর সংসদ ভবনে প্রবেশ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর জামাতের নবনির্বাচিত প্রতিনিধিরা একে একে সংসদে প্রবেশ করেন।
সংসদের ভেতরে বৈঠকে সিদ্ধান্ত হয় সংসদ সদস্য ও সংস্কার পরিষদ দুটোই শপথ নেবেন তারা। দুপুর 12:15 পর শপথ নেন আমির সহ জামাতের এমপিরা। তাদের সঙ্গে স্বতন্ত্র এবং প্রথমবার যারা শপথ নিতে পারেননি সেই সংসদ সদস্যরাও শপথ নেন। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। সংসদ সদস্য নির্বাচিত হইয়া সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেন জামাতের নবনির্বাচিত সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে। শপথ শেষে বৈঠকে বসেন জামাতের সংসদীয় কমিটি। সেখানে সিদ্ধান্ত হয় জামাতে ইসলামীর আমির হবেন জাতীয় সংসদের বিরোধী দলের প্রধান। পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিরোধী দলের প্রধান, বলেন বিএনপি জন আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হলে সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে। আমরা গণভোটের রায়কে সম্মান করেছি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি, যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি এবং আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য। তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। এতে জন আকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান বলে আমরা মনে করি। সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট। যদিও তারা ব্যাখ্যায় বলেছেন যে সংসদ বসে তারপরে প্রভিশন ক্রিয়েট করে এটা তারা দেখবেন, আমরা এটা দ্রুত দেখতে চাই। জামাতে ইসলামী শপথের পর দুপুর 1টায় শপথ নেয় জাতীয় নাগরিক পার্টি। সংসদ সদস্য ও সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেন দলটির 6 জন সদস্য। ও বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথের পরে বিরোধী দলীয় চিফ হুইপ হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অকৃত্রিম বিশ্বাস সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি, বলেন সংবিধান সংস্কার নিয়ে বিএনপি যে ব্যাখ্যা দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। তারা এটাতে সাইনও করেছে জুলাই সনদ, যার ভিত্তিতে হচ্ছে পরবর্তীতে আদেশ হয়েছে এবং এই আদেশটাকে কিন্তু তারা মেনে নিয়েছে, গণভোটকে তারা মেনে নিয়েছে, গণভোটে তারা অংশীদার ছিল। ফলে যেই ব্যাখ্যা তারা দিচ্ছে এই ব্যাখ্যাটি একেবারেই গ্রহণযোগ্য নয়, কারণ গণভোট বলতেছে সংবিধানে নাই, গণভোট জিনিসটাই সংবিধানে ছিল না। গণভোটের বৈধতা হচ্ছে সেই আদেশ। বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন সংসদে শক্তিশালী বিরোধী দল হিসাবে ভূমিকা রাখবে তাদের জোট। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। নতুন বাংলাদেশের যাত্রায় সংস্কৃতি অঙ্গনে রাজনৈতিক প্রভাব থাকবে না বলে প্রত্যাশা করছেন লেখক ও গীতিকার মনিরুজ্জামান মনির। চ্যানেল আয়ের তারকা কথন অনুষ্ঠানে এই প্রত্যাশার কথা জানান প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ গানের গীতিকার মনিরুজ্জামান। সুলতানা হিমুর রিপোর্ট। শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে জনপ্রিয় এই দেশাত্মবোধক গানটি বাঙালি সঙ্গীত প্রেমীদের মনে বিশেষ স্থান দখল করে আছে। মনিরুজ্জামান মনিরের লেখা গানটি 1970-এর দশকের শেষের দিকে প্রকাশ পায়, যার সুর করেন প্রয়াত সুর সম্রাট আলাউদ্দিন আলী। বাংলাদেশ টেলিভিশনের বর্ণালী সঙ্গীতানুষ্ঠানে প্রথম প্রচার করা হয় গানটি। আমার অন্তরাটা মনে পড়ল, তখন আমি কাগজ পাচ্ছিলাম না। কাজী আবু জাফর সিদ্দিকীর পাশের রুমে আমি বসা ছিলাম, বিকালে কোনো কাগজ পাইনি। তখন আমি ওই সিগারেট খেতাম খুব, সেই সিগারেটের ভিতরের কাগজ খুলে অন্তরাটা লিখি এবং সন্ধ্যার সময় আলাউদ্দিন আলীর এখানে যাই, উনি এটা অ্যাকসেপ্ট করেন। এইভাবে এই প্রথম বাংলাদেশ কী হয় এবং শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে এটা পরিবেশিত হয়। গীতিকার মনিরুজ্জামান বলেন সৃষ্টিশীল কর্ম ও দেশের গান হলেও বিএনপির সঙ্গীত হিসেবে প্রচারের কারণে 15 বছর গানটি সম্প্রচার হয়নি। 10-15 বছর এই গানটা প্রচার হয় নাই, সাথে সাথে আমার লেখা গানও প্রচার হয় নাই। এই গান বিএনপির গান বলে ওরা মনে করে বিএনপির গান, জানেনই তো ফ্যাসিস্ট সরকার ছিল, এটা হয় নাই। এখন যখন বিএনপি আসছে আবার ক্ষমতায়, এই গান আবার বাজা হচ্ছে এবং এই গানটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পছন্দ করতেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পছন্দ করতেন এবং আজকের যে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সেই তারেক রহমান সাহেবও পছন্দ করতেন, এখনও পছন্দ করেন। নতুন বাংলাদেশের যাত্রায় সংস্কৃতির অঙ্গনে সৃষ্টিশীলতার ক্ষেত্রে এমন পরিস্থিতি আর হবে না বলে প্রত্যাশা তার। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।
এবারে আন্তর্জাতিক সংবাদ। সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনা শেষ হয়েছে। বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের পক্ষে আছেন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। ইরান জানিয়েছে তারা কেবল পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়ে আলোচনা করেছে, এর বিনিময়ে তারা চায় নিষেধাজ্ঞা প্রত্যাহার। অন্যদিকে যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুর পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো অন্যান্য বিষয়ে আলোচনা করেছে। বৈঠক শেষে ইরান জানিয়েছে চুক্তি সম্পন্ন করতে আরও কয়েক দফা বৈঠকে বসতে হতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তি করতে ইরানকে আহ্বান জানিয়েছেন। আলোচনার মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, গত ৪৭ বছরেও যুক্তরাষ্ট্র ইরানকে ধ্বংস করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। এর আগে গত ৬ ফেব্রুয়ারি ওমানে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। তবে উভয় পক্ষই বৈঠকে ইতিবাচক সূচনা বলে উল্লেখ করেছিল। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের দ্বাদশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু। দেশি বিদেশি অতিথিদের অংশগ্রহণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ। জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার করলেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। দেশ গঠনের সুযোগ কাজে লাগিয়ে উন্নত আধুনিক রাষ্ট্র গড়ার প্রত্যয়। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ, কয়েক দফায় শপথ বাক্য পাঠ করান সিইসি এএমএম নাসির উদ্দিন। এবং জামাত, এনসিপি সহ 11 দলের এমপিদের সংবিধান সংস্কার পরিষদেও শপথ গ্রহণ। বিএনপি সংস্কারে অনীহা দেখিয়েছে মন্তব্য। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।